নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, সুবর্ণ নগরীর কলেজ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। শিল্প সাহিত্য বাই বৈশাখী চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, সুবর্ণ নগরীর কলেজ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে বড় বড় চুলগুলোকে শোকানোর চেষ্টা করছিল ঈশিতা। দীর্ঘদিন চুল কাটা হয় না। আজকাল পার্লারে যেতে খুব একটা ইচ্ছে করে না। সবসময় ঘরে থাকতেই ভালো লাগে। বাবার রেখে যাওয়া বিরাট বড় অর্থের পরিমাণ ঈশিতা খেয়ে শেষ করতে পারবে না। হঠাৎই পাঁচিল দিয়ে ঘেরা এই মস্ত বড় বাড়ির কালো রঙের লোহার গেটের বাইরে টুপি পরা একজন বছর 40-এর ব্যক্তিকে প্রবেশ করতে দেখে ঈশিতা বেশ খানিকটা বিরক্ত বোধ করে। মা বাবা গত হয়েছেন অনেকগুলো বছর হলো। বাড়িতে একাই থাকে সে। বিয়ে থা এ জীবনে করা হয়নি। বাবার তৃতীয়বারের মতো যখন হার্ট অ্যাটাকটা হলো, তখন সমস্ত বিষয় সম্পত্তি আর অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল ঈশিতা। তখন সে পড়াশোনা করছে। তারপর কিভাবে যেন একটা একটা করে বসন্ত পেরিয়ে গেছে, আর বিয়ের কথা মনেই হয়নি। মনে হবেই বা কেন? এই বিয়ে বিষয়বস্তুটা নিয়ে ঈশিতা আজও কনফিউশনের মধ্যে ভোগে। দরজার কলিং বেলের শব্দ হতেই ঈশিতা নিচে নেমে আসে। বাড়িতে বেশ কয়েকটা কাজের লোক আছে। তার মধ্যে একজন আছে শ্যামলী মাসি। সামান্য বিষয়তেই খিটখিট করা, যার জন্মগত অভ্যেস। কাকে চাই জানতো ঈশিতা। এমনই একটা খাঁকারি মেরে সে উত্তর দেবে। সেই ব্যক্তি কি বলল না বলল ঈশিতা শুনতে পায়নি, তবে কণ্ঠস্বরটা যে বেশ ভারী এইটা ঈশিতা উপলব্ধি করতে পেরেছিল। ঈশিতা আছে আছে ম্যাডাম আছে। তার আগে আমার সাথে কথা বলতে হবে। কি দরকার? কে রে? ওই দেখো না, তোমার খোঁজ করছে। এ কি তোমার অফিসের কেউ? তা বলে আপনারা মরতে এই বাড়ির ঠিকানা জোগাড় করে কি করে আসেন বলুন তো? যদি টাকা পয়সার দরকার হয় অফিসে গিয়ে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন। মাসি, তুমি বরং রান্নাঘরের দিকে যাও। হ্যাঁ, আমার তো ওই রান্নাঘরেই কাজ না। সকালবেলা মাতাল বর আর বেটার জন্য হেসেলে গুছিয়ে রেখে দিয়ে আসতে হয়। এইখানে এসে তোমারটা করতে হয়, আবার বাড়ি যেতে হয়। ভাল লাগে না আর। তা বলি চা দেবো নাকি? আপনি ভেতরে আসুন। হ্যাঁ, চা দিও। আপনার চা চলে তো? মিস্টার অভিজিৎ। অভিজিৎ নামটা শুনতেই ঈশিতার সব কথা বন্ধ হয়ে যায়। কলেজের সুবিশাল লাল ইটের গেট পেরিয়ে ঢুকলেই যেন এক অন্য জগতে প্রবেশ করতে হয়। ঝকঝকে সবুজ লনে ছড়িয়ে থাকা বট গাছের ছায়া, আধুনিক ডিজাইনের বিল্ডিং,
আর তার সামনে দাঁড়িয়ে থাকা অসংখ্য তরুণ তরুণী। সবার চেনা জায়গা এই সুবর্ণ নগরী কলেজ। এই কলেজের সবচেয়ে আলোচিত চরিত্র অভিজিৎ সেন। উচ্চতা প্রায় 6 ফুট, স্বচ্ছ ত্বকের সঙ্গে তীক্ষ্ণ চোয়াল আর গাঢ় বাদামি চোখ। তার চোখে এক ধরনের কঠোরতা যা সবার মনে ভয় ধরিয়ে দেয়। ধপধপে সাদা শার্ট, কালো প্যান্ট আর গাঢ় নীল ব্লেজারের চিরচেনা পোশাক। মুখে হাসি খুব কম দেখা যায়, কিন্তু ঠোঁটের কোণে সব সময় এক ধরনের তাচ্ছিল্যের রেখা লেগে থাকে। কেউ তাকে অপছন্দ করতে পারবে না, কারণ সে অপছন্দ করার সুযোগই দেয় না। অভিজিৎ কলেজের রাজপুত্র, বড়লোক বাবার একমাত্র সন্তান, যার পিতা বিজয় সেন এই শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। নামী বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির মালিক বিজয় সেন কঠোর শাসনের মানুষ। তার সামনে কেউ মাথা তুলে কথা বলার সাহস পায় না, এমনকি তার একমাত্র ছেলেও না। কিন্তু কলেজের ভেতরে অভিজিৎই রাজা। বিচার করার ক্ষমতা তার হাতে। যদি কেউ দুর্বল কাউকে অপমান করে, তবে সে নিজ হাতে তার বিচার করে। একবার এক সিনিয়র ছাত্র এক নবাগতা ছাত্রীকে ইভটিজিং করেছিল। পরদিন সকালের আগেই সেই ছেলেটির মুখে নীল কালো দাগ দেখা গিয়েছিল। কলেজের সবাই জানতো এই কাজ অভিজিৎ করেছে, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। তবুও অভিজিৎ কাউকে পাত্তা দেয় না। এই কলেজের অর্ধেকের বেশি মেয়ে ওর দিকে এক ঝলক তাকিয়ে স্বপ্ন দেখে। তবুও কারো সাহস নেই ওর সামনে গিয়ে কথা বলার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওহো কোনো মেয়ের দিকেই তাকায় না। গায়ে পড়ে কথা বলা, ইচ্ছা করে সামনে এসে দাঁড়ানো, এইসব অভিজিৎ সহ্য করতে পারে না। তবে ব্যতিক্রম আছে। কলেজের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে, যার দিকে সে গোপনে তাকায়, ঈশিতা মৈত্র, একটি উজ্জ্বল তারা। ঈশিতার বয়স 20-এর কাছাকাছি। তার ব্যক্তিত্বে এমন আকর্ষণ আছে যা তাকে সাধারণের থেকে আলাদা করে রাখে। উজ্জ্বল শ্যামলা ত্বক, বড় মায়া ভরা চোখ আর গাঢ় কালো চুলের মালা যেন ওর সৌন্দর্যের পূর্ণতা দেয়। তবে শুধু রূপ নয়, ওর চরিত্রের দীপ্তি সবচেয়ে আকর্ষণীয়। ওর কথা বলার ঢং, হাসির শব্দ, চোখের পলকের মতো বদলানোর ক্ষমতা, সবকিছুই যেন এক নাটকের মতো। যখন বন্ধুদের সাথে কথা বলে, হাসে, গল্প করে, তখন চারপাশে যেন আলো ছড়িয়ে পড়ে। ঈশিতার বাবা রঞ্জন মৈত্র একজন সফল ব্যবসায়ী। মা সন্ধ্যা মৈত্র সাংস্কৃতিক জগতে বেশ পরিচিত নাম। ধনী পরিবারে জন্ম হলেও ঈশিতা অন্যরকম। সে নিছক টাকা পয়সার দম্ভে বিশ্বাসী নয়, নিজেই নিজের কাজ করতে ভালোবাসে। চায়ের কাপে ধোঁয়া থেকে শুরু করে পড়াশোনার দায়িত্ব নিজেরটা নিজেই করে। কিন্তু ঈশিতা জানে, কোনো দুটো চোখ তাকে অনবরত লক্ষ্য করেই যায়। হয়তো সে কেউ নিজের মনকে বোঝাতে চায় যে ওর দিকে তাকিয়ে নেই, কিন্তু ও বুঝতে পারে। অভিজিৎ যখন গম্ভীর মুখে করিডর দিয়ে হেঁটে যায়, তখন তার চোখের এক ঝলক ঈশিতার দিকেই যায়। ঈশিতা এই ব্যাপারটা দারুণ উপভোগ করে। ও ইচ্ছে করেই মাঝে মাঝে এমন ভাবে হাসে যেন সেটা কেবল অভিজিৎই শুনতে পায়। কখনো কখনো বন্ধুদের সাথে কথা বলার সময় ইচ্ছে করে ওর দিকে এক ঝলক তাকিয়ে দেয়, যেন দেখার সুযোগ দেয় কিন্তু ধরতে দেয় না। অভিজিৎও মুখে কিছু বলে না, তবুও ঈশিতার বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা তাকে পোড়ায়। কিভাবে সেটা প্রকাশ করবে? ওর চোখের গভীরে জ্বলতে থাকা হিংসার আগুন ঈশিতা বেশ টের পায়। ঈশিতার জন্মদিন ছিল সেই দিন, কলেজের শেষ দিন। সন্ধ্যার আকাশে তখনও রোদের লালচে আভা। কলেজের খোলা প্রাঙ্গণে রঙিন আলোকসজ্জা, সুন্দরভাবে সাজানো কেকের টেবিল আর বিশাল এক আয়োজন। সব বন্ধুরা আসবে এমনটাই ঠিক ছিল। অভিজিৎ আসবে না, কারণ সে কখনোই এমন উৎসবে যায় না।
কিন্তু তবু কেউ খেয়াল করলো না কলেজের শেষ করিডোরে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ ছায়া। ঈশিতা যখন অতিথিদের স্বাগতম জানাচ্ছিল তখন হঠাৎই কেউ একজন তার বন্ধুর কাছে গিয়ে বলল, ঈশিতাকে আজই প্রপোজ করব, ওকে আমি বিয়ে করব। সেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেউ একজন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। অভিজিৎ। রক্ত টকবক করে ফুটে উঠেছিল তার। সে জানতো না সে এতটা হিংস্র হয়ে উঠতে পারে। কি করে সম্ভব? এই মেয়ে যাকে সে আড়ালে লুকিয়ে দেখে, সে কিভাবে অন্য কারো হতে পারে? কলেজের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার বিকেল বেলায় ঈশিতার বাড়ি জন্মদিনের পার্টি। ঈশিতা কেক কাটছে, সবাই হাততালি দিচ্ছে, মা বাবাও ভীষণ আনন্দিত। ঠিক তখনই অভিজিৎ আগুনের মতো ছুটে আসে। কেউ বুঝে ওঠার আগেই ঈশিতার সামনে থেকে তাকে টেনে নেয় তার শক্ত হাতের মুঠোয় ঈশিতার কোমল হাত, এবং তারপর ঈশিতার ঠোঁটে গভীর এক চুমু এঁকে দেয় সে। চারপাশে সবাই হতবাক। বন্ধুদের মধ্যে বিস্ময়ের তরঙ্গ ছড়িয়ে পড়ল। কেউ এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। ঈশিতার বাবা মাও হতভম্ব। এতদিন যে ছেলেটা একটা মেয়েকেও পাত্তা দিত না, সে কি করে সরাসরি এমন কিছু করে? অভিজিৎ বুঝতে পারছিল না সে কি করলো, কিন্তু সে হয়তো কিছু একটা জানতো। কলেজের বিশাল করিডোরে একপাশে দাঁড়িয়ে আছে অভিজিৎ সেন। হাতে এক কাপ ব্ল্যাক কফি, ঠোঁটের কোণে সিগারেটের ছাই জমা। সে খেয়াল করছে না তার চোখ আটকে আছে করিডোরের অপর প্রান্তে। সেখানে একদল ছেলে মেয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। হাসি, ঠাট্টা, আনন্দ সবকিছু মিলিয়ে যেন একটা উৎসব চলছে। ঈশিতা মৈত্র এক হাত কোমরে রেখে হাসতে হাসতে কিছু বলছে, আর বাকিরা সেই কথায় হাসিতে ফেটে পড়ছে। কেউ কেউ তার হাত ধরে টানাটানি করছে, কেউ বা কাঁধে রাখছে হাত। আর অভিজিৎ সেটা সহ্য করতে পারছে না। সে হাতের কফির কাপটা এত শক্ত করে ধরে রেখেছে যে মনে হচ্ছে এই মাত্রই সেটা ছুঁড়ে ফেলে দেবে। হাসছে, এত হাসার কি আছে? অভিজিৎ নিজের মনেই বিড়বিড় করে। ঠিক তখনই ঈশিতা পাশের একটা ছেলেকে মৃদু ধাক্কা দিয়ে বলে, উফ অর্ণব, তোর কথাগুলো না একদম পাগলামি। অর্ণব একজন স্মার্ট, হালকা গোফ দাড়িওয়ালা ছেলেটা ঈশিতার পাশেই বসে সবসময়। অভিজিৎ নিজের হাতের মুঠো শক্ত করে, দাঁতে দাঁত চেপে নিজের মনে মনেই বলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অর্ণব। ঠিক তখনই অন্য বন্ধুরা পাশ থেকে উঠে আসে। কিরে, কফি ঠান্ডা হয়ে গেল তো? এ তুই অতক্ষণ ধরে ওইদিকে কি দেখছিস বলতো? ঈশিতাকে দেখছিস তো? বন্ধুদের এই খোঁচার কথাগুলো অভিজিতের কানে ঢুকলেও সে কোনো উত্তর দেয় না। এদিকে ঈশিতা আবার একবার হেসে বলল, আচ্ছা, আজকে রাতের প্ল্যানটা ফাইনাল। সবাই আসবি তো, তাই না? অর্ণব খুশি হয়ে বলে, অবশ্যই আসবো। তুই স্পেশাল ইনভাইট করেছিস আর আমরা আসবো না? অসম্ভব। ঈশিতা চোখ বড় করে বলে, তাহলে ঠিক আছে, কেউ না আসলে কিন্তু আমি রাগ করব। অভিজিতের রাগ তখন সীমা ছাড়িয়েছে। সে এক ধমক দিয়ে বন্ধুকে বলে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ক্লাসে যা। বন্ধুরা অবাক হয়ে বলে, তুই যাবি না? না। বন্ধুরা কাঁধ ঝাঁকিয়ে চলে যায়। অভিজিৎ আবারও চোখ ফেরালো ঈশিতার দিকে। ওর এত হাসি কেন? এত খুশি বা কেন? এত লোকের সাথে এত সহজে কথা বলে, এত আপন করে নেয় সবাইকে, কিন্তু কখনো তো আমার সঙ্গে এমন করে কথা বলে না। বলেছে? না, নিজের মনেই বলল অভিজিৎ। ঈশিতা ওর সামনে কখনো হাসেনি, ওর সামনে কখনো এত সহজও হয়নি। হঠাৎ অর্ণব বলল, আজকের দিনটা সবাই মনে রাখিস, কারণ আমি আজকে একটা বড় ঘোষণা করব। সবাই অবাক হয়ে তাকায়। কি ঘোষণা রে? অর্ণব ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হাসে। আমি আজকে একজনকে প্রপোজ করব। এক মুহূর্তের জন্য যেন সবকিছু স্তব্ধ। অভিজিৎ নিজের হৃদস্পন্দন শুনতে পায়। এরপর সে আর কিছুই শুনতে পায় না। শুধু রাগ, হিংসা আর এক অজানা যন্ত্রণা ওর মাথায় ঢুকে গেল। তুই করবি? অভিজিৎ মনে মনে বলল, কোনদিন তোকে করতে দিলে তো। তারপর সে দাঁতে দাঁত চেপে আড়াল থেকে সবকিছুই দেখতে থাকে। সন্ধ্যা নামতেই
ক্যাম্পাসের পাশের একটা প্রাইভেট ভেন্যুতে পার্টি শুরু হয়ে গেছে। জায়গাটা বেশ বিলাসবহুল, চারিদিকে নীল আর সোনালী রঙের লাইটিং, সুসজ্জিত খাবারের টেবিল, ওয়েটাররা একটার পর একটা ককটেল ট্রে হাতে ঘুরছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে স্নিগ্ধ মিউজিক। ঈশিতা মৈত্র আজ যেন আরো আলাদা। গাঢ় নীল রঙের অফ শোল্ডার গাউন, কোমর পর্যন্ত ঢেউ খেলানো চুল, হালকা ডায়মন্ড সেট আর ঠোঁটে মিষ্টি গোলাপি লিপস্টিক। যখন সে ধীরে ধীরে পার্টিতে ঢুকলো তখন অনেকেই তাকিয়ে রইল ওর দিকে। অর্ণব পাশে দাঁড়িয়ে গালে হাত দিয়ে বলল, ঈশিতা, তুই কি ইচ্ছে করে আমার হার্টবিট বন্ধ করার প্ল্যান করে নিয়ে এসেছিস? ঈশিতা হেসে বলল, পাগল, তুই না একদম ফ্ল্যাট করতে ছাড়িস না রে। অর্ণব চোখ টিপে দিয়ে বলল, এখনো তো আসলটা শুরুই করিনি। ওদিকে কর্নারের দিকে একটা ছায়ার মতো দাঁড়িয়ে অভিজিৎ সেন। কলেজ থেকে ফেরার পথে, অর্থাৎ কলেজ পার্টি মিটে যাওয়ার পর, কিরে আজ ঈশিতার বাড়ি যাবি তো? আরে ওকে বলে লাভ নেই, ও আবার মেয়ে মানুষদের পছন্দ করে না, জানিস না। এই শোন, আমরা কিন্তু আজকে যাবো, আজকে আর ক্লাবে যাবো না, বুঝলি তো, ক্যারাম খেলতে। তুই বরং একা একা গিয়ে খেলিস, আমি যাব। কি, তুই যাবি? ও মাই গড, এই অভিজিৎ যাবে কেন বলতো? আমি তাই বলি, দূর থেকে তাকিয়ে তাকিয়ে তুই ঈশিতাকেই দেখিস, আরে স্বীকার করলেই তো পারিস। বললাম তো আমি যাব, তোরা যাবি তাই যাব। তাছাড়া তোরা ভুলে যাস না, আমারও আজকে কলেজের শেষ দিন। তোদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। কেন রে? বিদেশ, বাবা টিকিট কেটে ফেলেছে। কি, তুই বিদেশ চলে যাবি? হ্যাঁ, তবে যাওয়ার আগে তোদের সঙ্গে এই লাস্ট পার্টিটা আমিও অ্যাটেন্ড করতে চাই। শার্টের ওপর কালো ব্লেজার, শার্টটা সাদা, পায়ের নিচে চকচকে লেদার শু, কিন্তু মুখের অভিব্যক্তি একেবারেই বদলে গেছে। কারণ পার্টিতে ঢুকে কিছুক্ষণ আগেই তার কানে এসেছে আজ অর্ণব নাকি ঈশিতাকে প্রপোজ করতে চলেছে। এতদিন ধরে বুকের মধ্যে যে আগুনটা সে চেপে রেখেছিল আজ তা পুরোপুরি জ্বলে উঠেছে। ওর চোখের সামনেই অর্ণব ঈশিতার হাত ধরল। আজকের রাতটা আমার জন্য স্পেশাল, কারণ আজ আমি আমার মনের কথা বলবো তোকে। ওখানে থাকা ছেলে মেয়েরা উল্লাস করে উঠল। ও, কনফেশন টাইম, একটু সাসপেন্স রেখে বল। অর্ণব একটু থেমে ঈশিতার দিকে তাকিয়ে বলল, আমি জানি আমরা অনেকদিন ধরেই বন্ধু, কিন্তু আমি চাই তুই শুধু আমার বন্ধু না থাকিস, তুই আমার। এই কথাটা বলার আগেই একটা তীব্র ঝড় উঠল। না, সত্যিকারের ঝড় না, একটা বজ্রপাতের মতো মুহূর্ত তৈরি হলো। অভিজিতের সামনে এসে ঈশিতার হাত টেনে ধরল সে, তারপর এক টানে ওকে নিজের দিকে নিয়ে ওর কোমরে হাত দিয়ে কাছে টেনে নিল। এরপর যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। অভিজিৎ এক ঝটকায় ঈশিতার ঠোঁটে গভীর চুম্বন করলো। হল ঘরের বাতাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মিউজিক থেমে গেছে, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বলতে পারছে না। ঈশিতা এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল, ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, শরীর জমে হিম। চারপাশের ফিসফিসানি শুরু হয়েছে। এটা কি হলো? অভিজিৎ তো কখনো মেয়েদের দিকে তাকায় না, কি সাহস রে, এটাও সম্ভব? ঈশিতার বাবা মা তখন ওখানেই ছিলেন। তারা ক্ষুব্ধ হয়ে উঠলেন, এই ছেলেকে, আমার মেয়ের সাথে এটা কি অসভ্যতা করছে? অর্ণবের মুখ কালো হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ, কিন্তু অভিজিতের মুখে কোনো অনুসূচনা নেই। হো ধীরে ধীরে ঈশিতার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কাউকে ছাড়বো না, বুঝলে, তোমাকেও না। ঈশিতা কিছুই বলতে পারে না, ওর হৃদস্পন্দন এত জোরে চলছে যে মনে হচ্ছে বুক থেকে সব বেরিয়ে আসবে। এরপর পার্টির হট্টগোল এক মুহূর্তেই থেমে গেছে। সবাই নিস্তব্ধ পার্টির দিকে তাকিয়ে। ঈশিতার ঠোঁট সামান্য কেটে গেছে, ওর চোখে বিস্ময়, অপমান আর এক ধরনের অদ্ভুত অনুভূতির খেলা। ঈশিতার পাশেই দাঁড়িয়েছিল পামেলা, সে হতভম্ব। অভিজিৎকে একেবারে পাগলের মতো ভালোবাসে। সে এতদিন ধরে কল্পনাও করতে পারেনি যে অভিজিৎ, যে কখনো কারো দিকে তাকায় না, সে এইভাবে ঈশিতাকে চুমু খাবে। সে কাঁপতে কাঁপতে অভিজিতের হাত ধরে টান দেয়। তুই এটা কি করলি, কেন করলি বল? অভিজিৎ তখনও দ্রুত শ্বাস নিচ্ছে,
মনে হচ্ছে যেন একটা বিস্ফোরণ ঘটেছে ওর ভেতরে, যেটা আর সামলানো যায়নি। ঈশিতা চোখ অভিজিতের মুখের দিকে স্থির। এদিকে অর্ণব ফোন করেছে পুলিশকে। হঠাৎ সাইরেনের শব্দ। কয়েক মুহূর্তের মধ্যে পুলিশ পার্টি ভেন্যুতে প্রবেশ করলো। একজন অফিসার অভিজিতের দিকে এগিয়ে তার কলার চেপে ধরল। তুমি কি ভেবেছো এটা তোমার ব্যক্তিগত জায়গা? এখানে সবাই আছে, এরপরে তুমি একটা মেয়ের ওপরে জোর খাটাবে? অভিজিৎ ঠান্ডা গলায় বলল, ওকে আমি জোর করিনি। ঈশিতার বাবা অমিতাভ মৈত্র তখন গর্জে উঠলেন, এই ছেলে, আমার মেয়েকে ভরা পার্টির মধ্যে কিস করেছে অফিসার, ওকে নিয়ে যান, ওর ফ্যামিলির লোককে খবর দিন। ওর বিরুদ্ধে আমরা কোনো কেস করতে চাই না, কিন্তু এমন ছেলে জন্ম দিয়েছে বাবা মা যার নিজের কোনো মেয়েদের প্রতি সম্মান বোধ নেই। আমার মেয়ের কলেজের বন্ধু, আমি মানছি, তাই বলে এমন একটা ব্যবহার? অফিসার মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি ওর পরিবারকে খবর দিচ্ছি। অভিজিৎ কিছুই বলল না, তার চোখ ঈশিতার দিকে। ঈশিতা তখনও হতভম্ব। সে হাত তুলে পুলিশের দিকে তাকিয়ে বলল, একটু দাঁড়ান অফিসার। সবাই অবাক। অমিতাভ মৈত্র রাগী গলায় বললেন, তুই কি করছিস সেটা? ঈশিতা ধীরে ধীরে পুলিশ অফিসারের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি চাই না আপনারা ওকে নিয়ে যান। পুলিশ অফিসার অবাক হয়ে বললেন, কিন্তু ম্যাডাম, এই ছেলেটা প্রকাশ্যে আপনাকে। আমি বুঝতে পারছি অফিসার, কিন্তু আমি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চাই না। ঘরে ফিসফিসানি শুরু হয়ে গেছে। ঈশিতা এটা কি করছে? আরে ও কি পাগল? যেই ছেলেটা এতক্ষণ আগে ওকে অসম্মান করলো, ও তার হয়ে কথা বলছে। অমিতাভ মৈত্র গর্জে উঠে বললেন, তোমার কোনো লজ্জা শরম আছে ঈশিতা? এই ছেলেটা তোমার উপরে জোর খাটিয়েছে আর তুমি চাইছো ও রেহাই পাক। ঈশিতা এবার মুখ তুলে তাকালো তার বাবার দিকে। বাবা, ও যা করেছে সেটা ভুল, কিন্তু আমি ওর বিরুদ্ধে অভিযোগ আনতে চাই না। যদি তুমি চাও তাহলে পার্টি এখানেই শেষ হোক, কিন্তু অভিজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। অফিসার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে বললেন, ঠিক আছে, যদি ভুক্তভোগী নিজে কোনো অভিযোগ না করতে চায় তাহলে আমরা ওকে নিয়ে যেতে পারি না, কিন্তু আমাদের রেকর্ড থাকবে যে এখানে একটা ঘটনা ঘটেছিল। অভিজিৎ এবার ঈশিতার দিকে তাকালো। ওর চোখে সেই একই তীব্রতা, সেই একই দাবানলের ছোঁয়া। পুলিশ চলে গেল, কিন্তু পার্টির পরিবেশ তখন একেবারেই বদলে গেছে। অর্ণবের মুখ তখন থেকেই কালো ছিল। এবার এগিয়ে এসে বলল, ঈশিতা, তুই কি পাগল হয়ে গেছিস? ও তোর সঙ্গে যা করলো তোর লজ্জা করছে না? ঈশিতা ঠান্ডা গলায় বলল, তুই যা ভাবছিস তার থেকে ব্যাপারটা অনেক বেশি জটিল। জটিল? এক ছেলের অন্য মেয়েকে প্রকাশ্যে কিস করা জটিল? এটা সোজাসুজি অপরাধ। অর্ণবের গলার স্বর চড়ে গেছে। পামেলা তখনও কাঁপছে। সে অভিজিতের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে না পারলে অভিজিৎ, আমি তোকে ভালোবাসতাম এত, কিন্তু তুই কখনো আমার দিকে ফিরেও তাকাসনি। তোর মনে কিছুই ছিল না তা আমি জানতাম, কিন্তু তুই যদি এত ভালোবাসতেই পারিস তাহলে তাহলে কেন অন্য কেউ? অভিজিৎ কিছুই বলল না। ঈশিতা এবার ওর দিকে তাকিয়ে বলল, অভিজিৎ, তোর কি কিছু বলার আছে? অভিজিৎ এক মুহূর্ত চুপ, তারপর ধীর গলায় বলল, আমার কিছু বলার নেই ঈশিতা, কিন্তু মনে রাখিস এটা তুই চেয়েছিলি। ঈশিতার চোখ বিস্ফারিত। কি বললি? তুই চেয়েছিলি আমি এভাবেই আমার অনুভূতি তোর ওপর প্রকাশ করি। এইবার ঘরে আরো একটা বিস্ফোরণের মতো নীরবতা নেমে এলো। কথাটা সবার কানে বাজছে। ঈশিতার বুকের মধ্যেও ধকধক ধুকপুক শুরু হয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। অর্ণব ক্ষিপ্ত গলায় বলল, এসবের মানে কি অভিজিৎ? তুই বলতে চাইছিস ঈশিতা তোর কাছ থেকে এই আচরণ আশা করেছিল? অভিজিৎ এবার এক পা এগিয়ে এলো। ওর চোখে সেই আগুন এখনো জ্বলছে, কিন্তু সেটার সঙ্গে এবার একটা চাপা অভিমান মিশে। হ্যাঁ, সেটাই বলতে চাইছি। ঈশিতা এবার রাগে ফেটে পড়ে। তুই কি পাগল? তোর ধারণা আমি চাইতাম তুই এতগুলো লোকের সামনে আমাকে জোর করে চুমু খাস? জোর? অভিজিৎ একটা তিক্ত হাসি দিয়ে বলে, জোর করে কিছু করলে তুই প্রথমেই চিৎকার করতি, তুই করিসনি। তোকে থামাতে হয়েছে না? তুই কিসের অপেক্ষায় ছিলি ঈশিতা? ঈশিতার মুখটা লাল হয়ে যায়। তুই নিজেকে কি ভাবিস অভিজিৎ? তুই কি সত্যিই মনে করিস আমি তোর জন্য বসে আছি? অভিজিৎ একদম নির্লিপ্ত ভাবে বলে, হয়তো না, কিন্তু তুই জানিস আমি তোকে কতদিন ধরে দেখছি। সবার আড়ালে তোর চোখ আমার চোখ খুঁজেছে। তুই জানতিস আমি তোর দিকে তাকিয়ে থাকি, আর তুই সেটা উপভোগ করতিস।
তাই না ঈশিতা? ঈশিতা এবার চমকে ওঠে। এটা সে ঠিকই জানতো, অভিজিৎ তাকে লক্ষ্য করে। এটা ঠিক যে সে মাঝে মাঝে ইচ্ছে করেই এমন ভাবে চলাফেরা করত যাতে ওর মনোযোগ পায়, কিন্তু সেটা কি এইভাবে বোঝানোর কথা? পাশে দাঁড়িয়ে থাকা পামেলা এবার ফুপিয়ে কেঁদেই উঠল। তুই যা করলি, যদি সেটা ভালোবাসা হয় তাহলে আমি কি? অভিজিৎ ওর দিকে তাকিয়ে বলল, তুই যা ছিলি সেটাই থাকবি পামেলা, কিন্তু আমি তোকে কখনো প্রেমের কথা দিইনি। পামেলা এবার আর সহ্য করতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল। অর্ণবের প্রচন্ড রাগ হয়েছে। সে এগিয়ে এসে বলল, তুই নিজেকে কি মনে করিস রে? তুই কি ভাবিস টাকা আছে বলে যা ইচ্ছে তাই করবি? অভিজিৎ ওর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তোর রাগ হচ্ছে কারণ তুইও জানিস ঈশিতা আমাকেই চেয়েছিল, শুধু স্বীকার করছিল না। এইবার ঈশিতা সত্যিই কাঁপতে শুরু করে। ওর বাবা মা তখনও হতভম্ব। অমিতাভ মৈত্র গম্ভীর গলায় বললেন, ঈশিতা, তুই কি সত্যি এই ছেলেটার কথা বিশ্বাস করছিস? ঈশিতা এবার কারো চোখের দিকেই তাকাতে পারে না। ও জানে ও যা করেছে সেটা একেবারেই নিষ্পাপ ছিল না, কিন্তু এর মানে এই না যে অভিজিৎ যা করেছে সেটা ঠিক। ও ধীরে ধীরে বলল, আমি জানি না বাবা, কিন্তু আমি এটাও জানি আজকের পর আমার সবকিছুই বদলে গেছে। অভিজিৎ এবার একটু এগিয়ে এসে বলে, সবকিছু বদলে গেছে ঈশিতা, কারণ আমি জানিয়ে দিলাম। এখন বল তুই কি চাস? ঈশিতা চোখ তুলে তাকায়, তার হৃৎপিণ্ড দপদপ করছে। এবার কি সত্যি জবাব দেওয়ার সময় এসেছে? ঘর জুড়ে নিঃশব্দ বিস্ফোরণের মতো থমথমে পরিবেশ, সময় যেন স্থির। ঈশিতা কিছুতেই অভিজিতের চোখ এড়িয়ে যেতে পারে না। সেখানে একরকম চ্যালেঞ্জ, একটা দাবির ভাষা। বাবা মার দিকেও তাকাতে পারে না। বাবার মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। মা এখনো পুরোপুরি শক কাটিয়ে উঠতে পারেননি। অর্ণব ভ্রু কুঁচকে বলে, তুই কি সত্যিই বিশ্বাস করিস ঈশিতা তোর জন্য অপেক্ষা করছিল? তোর অহংকার এতটাই বেড়ে গেছে অভিজিৎ? অভিজিৎ ঠান্ডা গলায় বলে, অহংকার না অর্ণব, আমি জানতাম ওর মনে আমার প্রতি একটা অনুভূতি আছে, সেটা তুইও জানিস, ও নিজেও জানে, শুধু স্বীকার করতো না। কিন্তু আজকের পর আর কিছু লুকোনোর রইল না। ঈশিতার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি সত্যি অনুভব করতে পারতো না? তাহলে কেন ওর বুকের ভেতরটা ধুকপুক করছে? কেন ওর ঠোঁটের ক্ষতটা মনে করিয়ে দিচ্ছে যে এটা অভিজিতের স্পর্শ? পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা এবার ধমক দিলেন, কি সব বাজে কথা বলছে এই ছেলে? ঈশিতা, তুই চুপ করে আছিস কেন? ওকে স্পষ্ট করে বলে দে তোর ওর প্রতি কিচ্ছু নেই। এই নাটক এখানেই শেষ হোক। ঈশিতা এবার সত্যিই নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করলো। শব্দগুলো কণ্ঠে আটকে যাচ্ছে। শেষমেশ ফিসফিস করে সে বলে, আমি আমি জানি না। বাবা ক্ষিপ্ত হয়ে বললেন, এসবের মানে কি? আমি জানি না বাবা, আমি জানি না আমি ওর প্রতি কি অনুভব করি। ঈশিতা এবার প্রায় চিৎকার করে বলে ওঠে। ঘরের নীরবতা নেমে আসে তখন। অভিজিৎ একটু হাসে, বিজয়ের হাসি। তাহলে তুই আমাকে সরাসরি অস্বীকার করতেও পারছিস না? এইবার ঈশিতা খেপে যায়। এর মানে এই নয় যে আমি তোকে ভালোবাসি অভিজিৎ, এটা মানে আমি কনফিউজড। আজকের এই ঘটনা আমার জন্য সহজ কিছু ছিল না রে। তাহলে তুই সত্যিটা জানার জন্য আমার সঙ্গে একটু কথা বলবি? ঈশিতা চমকে ওঠে। ওর বাবা বললেন, একদম না, এই ছেলের সাথে তুই আর কোনো কথা বলবি না। ওকে পুলিশ এসে নিয়ে যাক, ওর পরিবারকেও বলতে হবে। ঈশিতার মধ্যে একটা অদ্ভুত বিদ্রোহ মাথা চাড়া দিয়ে ওঠে। না বাবা, আমি কথা বলবো, আমি নিজের অনুভূতি নিজেই বুঝে নিতে চাই। বাবা হতবাক হয়ে গেলেন। মা মুখ ঢেকে কেঁদেই ফেললেন। আপনারা ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। যদি আপনি কেস না করেন তাহলে ছেলেটিকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু নিশ্চিত হন যে ও আপনাকে কোনো জোর জবরদস্তি করেনি। এই কথাই শেষ পর্যন্ত অফিসার বলে চলে গিয়েছিলেন। ঈশিতা একটু দম নিল, ভাবলো কথাটা। অফিসার এটাও বলেছেন, আমাকে ফোন করলে আমি চলে আসবো, অন ডিউটি থানায় এখন আমিই আছি। অভিজিতের চোখের দিকে তাকিয়ে বলল, তুই আমার সঙ্গে 5 মিনিট বাইরে আসতে পারবি? তোর ডাকে আমি সব ছেড়ে আসবো ঈশিতা। অভিজিৎ মুচকি হেসে বলে। রাতের হালকা ঠান্ডা বাতাস ঈশিতার শরীর ছুঁয়ে গেল, কিন্তু মনের মধ্যে এক প্রকার অস্থির উত্তাপ দাও দাও করে জ্বলছে। কলেজের গেটের সামনে নির্জন কর্নারে এসে দাঁড়ালো ওরা দুইজন। কারণ যেই জায়গাটা বুক করা হয়েছিল সেটা কলেজের অনেকটা কাছেই। অভিজিৎ দেওয়ালে হেলান দিয়ে ঈশিতার দিকে চেয়ে রইল, চোখে মুখে দুঃসাহস।
অথচ মনে হচ্ছে এবার একটু ভয় পাচ্ছে। ঈশিতা দুহাত গুটিয়ে দাঁড়ালো, গলা কঠিন করে বলল, তুই এটা কেন করলি? অভিজিৎ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, ম্লান হেসে বলল, তুই নিজেও উত্তরটা জানিস না? আমি জানতে চাই তোর মুখ থেকে, কারণ আমি তোকে ভালোবাসি ঈশিতা। ঈশিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভালোবাসলে কি এভাবে জোর করে চুমু খেতে হয়? আমি আর সহ্য করতে পারছিলাম না ঈশিতা। আমি তোকে দিনের পর দিন দেখেছি, তোকে অন্যদের সঙ্গে হাসতে গল্প করতে দেখেছি, কিন্তু আমার সঙ্গে তুই কখনো সেইভাবে ছিলি না। আমি কখনো তাই তোকে বলতে পারিনি, আর তাই তুই ভাবলি এমন কিছু করলেই আমি তোকে ভালোবেসে ফেলবো। আমি জানি না, আমি তখন শুধু এটাই জানতাম, আমি তোকে অন্য কারো হাতে যেতে দিতে পারবো না। ঈশিতা এক মুহূর্ত অভিজিতের চোখের দিকে তাকিয়ে রইল। ঈশিতার মনে হলো এটা ভালোবাসার থেকে বেশি বোধহয় প্রবল অধিকার বোধ। তুই কি জানিস, তোর একটা কাজ আমার পুরো জীবনটা বদলে দিতে পারে। আমার পরিবার, আমার সমাজ, আমার সম্মান, সবকিছুর উপরে প্রশ্ন উঠতে পারে। তাই তুই কি ভেবেছিস ঈশিতা? তুই কি সত্যি আমাকে নিয়ে ভাবিস নাকি আমি তোর সম্মান নষ্ট করেছি? ঈশিতা চুপ। তুই চাইলে আমি চলে যাব, তুই একবার বল, আমি তোর জীবন থেকে চিরদিনের জন্য সরে যাব। কিন্তু সত্যিটা স্বীকার কর ঈশিতা, তোরও কি মনে একটুও অনুভূতি নেই আমার জন্য? একটুও? সত্যি কি আছে? ও জানে ওকে বিরক্ত করে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে অভিজিতের এই অধিকারবোধ, এই নিয়ন্ত্রণ করার মানসিকতা। আমি জানি না অভিজিৎ, হৃদয়ের গভীরে কোথাও কি একটা অন্য অনুভূতি দানা বেঁধেছে, আমি নিজে কোনোদিন বুঝতে পারিনি। অভিজিৎ তীক্ষ্ণভাবে তাকায়। তুই সত্যিই জানিস না, নাকি বলতে চাইছিস না? আমাকে একটু সময় দে, আমার নিজের সাথে আমি লড়ছি। আমি তোর প্রতি কি অনুভব করি সেটা আমি নিজে বুঝতে চাই। আমি অপেক্ষা করব ঈশিতা, চিরকাল। কিন্তু তুই যদি সত্যি আমায় ত্যাগ করতে চাস, তাহলে আমি একবার শেষবারের মতো আমার সত্যিটা বলে দে। আমি কখনো আর তোর সামনে আসবো না। ঈশিতা কোনো উত্তর দেয় না। আমি এখন কিছু বলতে পারবো না, প্লিজ। তুই যদি একবার বলিস তুই আমাকে চাস না, আমি তোর সামনে কোনোদিন আসবো না। দেখ, ঠিক আছে, তুই ভাবার সময় চাস তো ভাব, কিন্তু আমি একটা জিনিস ঠিক করে ফেলেছি। কি? আমি চলে যাচ্ছি বিদেশে। কোথায়? আমার বাবা অনেকদিন ধরেই চাইছিলেন আমি বিজনেসের জন্য ইউরোপে চলে যাই। এতদিন রাজি হইনি, কিন্তু এখন বুঝলাম আমার এখানে থাকাটা উচিত না। ঈশিতা আর বুকের ভেতরটা ধক করে ওঠে। তুই একটু সময় নে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারবো না, কারণ আজ রাতেই আমার ফ্লাইট। তুই সত্যি চলে যাচ্ছিস? সত্যি? এতদিন যেই ছেলেটা ওর চারপাশে ছিল, যে ওকে আড়াল থেকে দেখতো, রাগ করত, অধিকার দেখাতো, কথাটা শুনে ঈশিতার মনে হলো তার পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে। আমি চলেই যাচ্ছি। ফিরবি কবে? হয়তো ফিরবো না। ঈশিতা চোখ নামিয়ে নেয়, ওর গলা শুকিয়ে আসে। তুই যদি সত্যি আমাকে না চাস, তাহলে আমাকে থামাস না। কিন্তু তুই যদি মনে করিস যে আমার যাওয়াটা ঠিক না, তাহলে আমাকে একবার ডাকবি। ঈশিতা, আমি জানি না। ঠিক আছে, বিদায়। ঈশিতা ওর পেছন দিকে তাকিয়ে থাকে। অভিজিৎ ধীরে ধীরে এগিয়ে যায়। কুয়াশার মধ্যে মিলিয়ে যায় ছেলেটা। ওর তো ঠিকানা নেওয়া হলো না। ওর সাথে যোগাযোগ রাখবো কি করে? আচ্ছা, কোনো বন্ধু বান্ধব? না, কেউ বোধহয় আর ফোন নাম্বারও দেবে না। অভিজিৎ, অভিজিৎ! চলে যাওয়া ব্যক্তিকে পিছন দিক থেকে ডাকতে নেই। ঠাকুমা যতদিন জীবিত ছিলেন কথাটা বলতেন। ঈশিতার গলার কাছে শব্দটা এগিয়ে এসেও মুখ থেকে যেন বেরোলো না। বুকের ভেতরে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। বসুন। আজ এত বছর পর অভিজিৎ নামটা শুনে ঈশিতার বুকের সেই ধুকপুকানি আবার বাড়ে। শ্যামলী মাসি অনেকক্ষণ আগেই চা দিয়ে গেছে, জুড়িয়ে গেছে সেটা। ঈশিতার সামনেই বসে রয়েছে অভিজিৎ। আমার নাম অভিজিৎ সান্যাল। ও, বারবার ছেলেটির দিকে চোখ রাখার চেষ্টা করছিল ঈশিতা, কিন্তু যখন সে বুঝতে পারল অভিজিৎ নাম হলেও অভিজিতের মতো এ নয়। এত বছর ধরে অভিজিৎকে সে দেখেছিল কলেজে,
কিন্তু অভিজিৎ বিদেশে পৌঁছে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম ভাবেই ওকে খুঁজে পাওয়া যায়নি। বন্ধু বান্ধবের কাছ থেকে ফোন নাম্বারটা পর্যন্ত পাওয়া যায়নি। ওর বাবা মা এইখানকার সম্পত্তি সম্পূর্ণভাবে বিক্রি করে চলে গিয়েছিলেন। আপনার আপনার কি আমার সাথে কোনো দরকার বলতে ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি কিসের টানে এখানে ছুটে এসেছি বলতে পারবো না। আপনি আর আমি সমবয়সী হয়তো হব। আমি আমার ব্যবসার কাজে বিদেশ থেকে এদেশে আসি। তারপরে সোশ্যাল মিডিয়ায় এখন যেহেতু আমরা সবাই অ্যাক্টিভ, আমিও অ্যাক্টিভ হই। আপনাকে প্রথম আমি এফবিতে দেখতে পাই, ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিলাম, বাট আপনি নেননি, কারণ আপনার একেই এত বড় বিজনেস একা সামলাতে হয়। আজ ঠিকানা জোগাড় করে এখানে আসতে বাধ্য হয়েছি। আজকে আপনার জন্মদিন না? নিজের জন্মদিনের তারিখটাও ঈশিতা ভুলে গিয়েছে। জন্মদিন? হ্যাঁ, আজকে ম্যাডামের জন্মদিন তো। পায়েস করেছি, স্নান টান করে খেয়ে নিও। আমাকে আজকে আবার একটু তাড়াতাড়ি যেতে হবে গো। সে না হয় যাও, কিন্তু আপনি আমার জন্মদিন কি করে? আসলে ব্যাপারটা কি করে যে আপনাকে ভেঙে বোঝাই আমি ঠিক বলতে পারছি না। কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বলুন না মিস্টার অভিজিৎ। বলেও চুপ। আমার কিছু বছর আগে বিদেশে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আমি জানতাম হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু বেশ কয়েকদিন পর যখন আমার জ্ঞান আসে তখন আমি জানতে পারি আমার এই হার্ট, হ্যাঁ, এটা কেউ একজন ডোনেট করেছে। আমি জানি অর্গান দান করলে নাকি মৃত ব্যক্তির কিছুটা সেই জীবিত ব্যক্তির মধ্যেও প্রবেশ করে, বিশেষ করে অনুভূতিগুলো। আমি বিবাহিত, বিদেশে আমার ছেলে মেয়েও আছে, কিন্তু ওই সার্জারির পর থেকে আমার স্ত্রীর এবং সন্তানের প্রতি আমার সমস্ত অনুভূতি একটু একটু করে নষ্ট হয়ে যেতে শুরু করে। এমন পোর্শনে সেটা গিয়ে ঠেকে যে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স অবধি হয়ে যায়। ছেলে মেয়েরা এখন বেশ বড়, তারাও নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে শিখেছে। আমার স্ত্রীও আমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবার পর সে সংসার পেতেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এফবিতে আপনাকে দেখে আমার বুকটা এত কেন ধুকপুক করছে বলতে পারেন ঈশিতা ম্যাডাম? আসলে আমি তো এই প্রশ্নের কোনো উত্তর পাইনি। আপনার হার্ট মানে? হ্যাঁ, ওখানেই সেন গ্রুপ অফ ইন্টারন্যাশনাল কোম্পানি, নিশ্চয়ই নাম শুনেছেন। ওখানকার মালিক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই ওনার ছেলেই সবটা সামলাতেন। দীর্ঘ বেশ কয়েক বছর ওনার ছেলে অসুখে ভুগছিল। মৃত্যুর আগে এসব অর্গান দান করে যায়। হয়তো ঈশিতা আকাশ থেকে পড়ে। অভিজিতের প্রতি জমিয়ে রাখা এক বুক অভিমান চোখের কোণায় জল হয়ে নেমে আসে। কাজের চাপে না, অভিজিতের অপেক্ষায় থাকতে থাকতে ঈশিতা নিজের যৌবনটা খুঁইয়েছে। একদিনের একটা চুম্বনের স্পর্শ প্রত্যেক রাতে ঈশিকাকে ঘুম পাড়াতে সাহায্য করে। কিন্তু আজ মানুষটা বিদেশে বেঁচে আছে এমন একটা ভাব নিয়ে এতগুলো বছর কাটিয়েছে ঈশিতা, কিন্তু যে মানুষটা নেই তার জন্যও এই অনুভূতি। চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে আসে। আপনি কান্না করছেন কেন? দেখুন, আমি কিন্তু আপনাকে আঘাত দিতে চাইনি, তবুও আমি বলবো আপনি কাঁদছেন আর আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে? কি ইচ্ছে করছে? না ম্যাডাম, সেই কথা বললে আপনি বড্ড বেশি রাগ করবেন, হয়তো আমার নামে কেসও করতে পারেন। কেস তো নাও করতে পারি, বলুন না কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরে চুমু খেতে, তাই তো? দেবেন একটা চুম্বন? মানুষটা তো নেই, তার হৃদয়টা আপনার কাছে, আর সেখানে যে আমারই বাস ছিল এত বছর, ওখানে যে আমারই অধিকার। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।